আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ও আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের দোয়া করলাম আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আসাদ অ্যাম্বিশন কেয়ারের পক্ষ থেকে তোমাদের যে অর্থনীতির ধারাবাহিক পি ক্লাসের করা হয়েছিল, আজকে আমাদের পি ক্লাসের যে লেকচার লেকচার নাম্বার 2, এটা হচ্ছে অর্থনীতি প্রথম বছর দ্বিতীয় অধ্যায়ের লেকচার 2 নিয়ে। আমরা প্রথম লেকচার আলোচনা করছিলাম দ্বিতীয় অধ্যায়ের উপযোগ নিয়ে। আজকে আমরা আলোচনা করবো চাহিদা নিয়ে। তাহলে আজকের লেকচার আমরা ইনশাল্লাহ চাহিদা কি, চাহিদা বিধি কি, চাহিদা বিধির অনুযায়ী শর্ত এবং চাহিদা কখন প্রযোজ্য হয়, কখন প্রযোজ্য হয় না, এবং এটা থেকে এই চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি থেকে চাহিদার রেখা কিভাবে উন্নত হয় আমরা ইনশাল্লাহ বিস্তারিত আজকে আলোচনা করব। তো তোমরা বিদ্যা মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এবং খাতা কলম নিয়ে উদাহরণ রইল। এবং এখান থেকে কিন্তু মোস্ট অফ দা টাইম এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। এখানে চাহিদা দেখি দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু, এবং অর্থনীতি প্রথম পত্রের যে দ্বিতীয় অধ্যায় সেটা একদম সবচেয়ে একটা বড় অধ্যায়, এবং এখানেই সবচেয়ে বেশি বিস্তারিত আলোচনা, এবং এখান থেকে বেশি কোয়েশ্চেন আসে। এবং এখান থেকে একটা কোয়েশ্চেন আসার একটা টপিক হচ্ছে চাহিদা দেখে। চাহিদা দেখে কিন্তু কোয়েশ্চেন আসে, ম্যাক্সিমাম সময় কিন্তু কোয়েশ্চেন আসে। একটু মনোযোগ সহকারে ক্লাসটি করার অনুরোধ তোমাদের। প্রথমে আমরা দেখি চাহিদা কি। আমরা সাধারণত জানি যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে কি বলি, আমরা চাহিদা বলি। তাহলে কোনো কিছু পাওয়া বা ইচ্ছা, কোনো কিছু হওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা কি বলে আমরা চাহিদা বলে। কিন্তু অর্থনীতি বলতেছে এটা বললে চাহিদা হবে না। অর্থনীতির চাহিদা তিনটা বৈশিষ্ট্যকে নির্দেশ করে। ওইটা বৈশিষ্ট্য তিনটা বৈশিষ্ট্য। তাহলে প্রথম অবস্থায় যে চাহিদা, এটা হচ্ছে আমার ক্রয় ক্ষমতা থাকতে হবে, এবং আমার দ্রব্যটা পাওয়ার ইচ্ছা থাকতে হবে, এবং ওই অর্থটা আমার ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। তাহলে কি বলছি, আমার কোনো একটা দ্রব্যে পাওয়ার ইচ্ছা, ক্রয় করার ইচ্ছা, এবং ক্রয় করার সামর্থ্য, এবং অর্থ ব্যয়ের ইচ্ছা, তিনটা জিনিস থাকতে হবে। তাহলে কি কি রাখতে হবে, অর্থ, ওই দ্রব্যের প্রতি আকর্ষণ বা এই অর্থ দ্রব্যটা পাওয়ার ইচ্ছা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, এবং এই দ্রব্যটা ক্রয়ের জন্য টাকা বা পয়সা থাকতে হবে, অর্থ রাখতে হবে। এবং অর্থ থাকলেই হবে না, অর্থ ব্যয় করার ইচ্ছাও থাকতে হবে। এই তিনটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে সেটাকে আমরা চাহিদা বলে গণ্য করতে পারবো। যেমন ধরি আমরা আমার কোনো একটা দ্রব্য, যেমন আমার একটা মার্সিডিজ ব্র্যান্ডের একটা গাড়ি কিনতে ইচ্ছে করতেছে, কিন্তু আমার পুরো টাকা আছে 100 টাকা, কি পারবো? কোনো পারবো না। তাহলে আমি 100 টাকা দিয়ে কোনো গাড়ি পাবো না। তাহলে এই যে আমার এটা কিন্তু চাহিদা হিসেবে গণ্য হবে না। আমার ইচ্ছে আছে, টাকা এর ইচ্ছাও আছে, আমার টাকা থাকলে আমি ক্রয় করতাম, তার কিন্তু আমার কি নেই, অর্থ তার সামর্থ্য নেই। তিনটা বৈশিষ্ট্যের মধ্যে দুইটা আছে, কিন্তু আমার একটা নেই। তিনটার মধ্যে দুইটা আছে, আমার একটা নেই। তাহলে সেটা কিন্তু চাহিদা হিসেবে গণ্য হবে না। আমার আমার ইচ্ছা থাকতে হবে, ইচ্ছার সাথে অর্থ থাকতে হবে, এবং অর্থের সাথে অর্থ দিয়ে ইচ্ছা থাকতে হবে। যেমন একজন বড় লোক মনে করেন, আর ইচ্ছে হচ্ছে একটা গাড়ি কিনতে, তার উপরে টাকাও আছে, এখন সেই যে হচ্ছে যে টাকাটা খরচ না করি, কৃপণ কৃপণ ব্যক্তির ক্ষেত্রে চাহিদা হবে না। তাহলে সে কৃপণতা করছে, তাহলে সেটা কিন্তু চাহিদা হিসেবে গণ্য হবে না। তাহলে তার টাকাও আছে, ইচ্ছাও আছে, সাথে কি থাকতে হবে, টাকাটা ব্যয়ের ইচ্ছাও থাকতে হবে, তাহলে সেটা কি হবে, চাহিদা হিসেবে গণ্য হবে। তাহলে চাহিদা কি, চাহিদা কাকে বলে? এটা বললে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দ্রব্যের ক্রেতা বা ক্রেতাগণ বাজারে বা প্রকৃতিতে যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে প্রস্তুত, সেটা হচ্ছে চাহিদা। তাহলে কোনো নির্দিষ্ট মূল্যে নির্দিষ্ট দ্রব্যের ক্রেতাগণ বা ক্রেতা প্রকৃতি বা বাজার থেকে যতটুকু পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করতে প্রস্তুত, সেটাকে কি বলে, চাহিদা বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর এখানে চাহিদা অনেক রকমের চাহিদা আছে, যেমন দাম চাহিদা, আয় চাহিদা, তারপরে আছে আপনার পরিবর্তন চাহিদা, পরিপূরক চাহিদা, সম্পর্কিত চাহিদা, অনেক রকমের চাহিদা, আড়াআড়ি চাহিদা, অনেক রকমের চাহিদা আছে। তাহলে এটা এটা দরকার নেই। যেমন আমরা এরপরে যেটা মেন আলোচনা সেটা হচ্ছে চাহিদা বিধি। এখান থেকে মূলত কোশ্চেন আসে। চাহিদা বিধি, চাহিদা বিধি হচ্ছে কি, কোন দ্রব্যের দাম কমার ফলে, দাম হ্রাসের ফলে তার চাহিদা বৃদ্ধি পাওয়া, এবং দাম বৃদ্ধির ফলে তার চাহিদা কমে যাওয়া। এই বিপরীত, দাম এবং চাহিদার বিপরীত সম্পর্ককে কি বলে, চাহিদা বিধি বলে। তাহলে কি বলছি, কোন একটা দ্রব্যের দাম বাড়ার ফলে যদি চাহিদা কমে, এবং দাম বৃদ্ধির ফলে যদি চাহিদা কমে, এবং দাম কমার ফলে যদি চাহিদা বৃদ্ধি পায়, এই দাম এবং চাহিদার বিপরীতমুখী সম্পর্ককে কি বলে, চাহিদা বিধি বলে। তাহলে কি কি বলছি, কোন একটা দ্রব্যের দাম বৃদ্ধি পেলো, তাহলে এটা চাহিদা কমে যাবে। আবার ওইটা একটা দ্রব্যের দাম কমলো, ওইটার চাহিদা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে ওইটাই হচ্ছে কি, মূলত চাহিদা বিধি। তাহলে চাহিদা বিধি কার্যকর হওয়ার জন্য কতগুলো অনুমিত শর্ত লাগে। তাহলে অনুমিত শর্তগুলো আমরা একটু দেখি। প্রথম অবস্থা যেটা লাগবে সেটা হচ্ছে ভোক্তার আয় স্থির। ভোক্তার আয় স্থির। হ্যাঁ, এখানে একটা কথা, সেটা হচ্ছে চাহিদা হবে যে
অন্যান্য অবস্থা স্থির থেকে দ্রব্যের দামের বৃদ্ধির ফলে চাহিদা হ্রাস পেলে, আবার দ্রব্যের দাম কমলে চাহিদা বৃদ্ধি পেলে, এই বিপরীত সম্পর্ককে চাহিদা বৃদ্ধি বলে। তাহলে অন্যান্য অবস্থার মধ্যে এখানে সবগুলোই অন্যান্য অবস্থা, শুধুমাত্র দামের পরিবর্তন হবে এখানে, আর কোনো কিছুর পরিবর্তন হবে না। তাহলে দাম ছাড়া আর কি কি থাকে? তাহলে এখানে ভোক্তার আয় থাকতে পারে, ভোক্তার রুচি থাকতে পারে, অভ্যাস থাকতে পারে, সময় থাকতে পারে, ভোক্তা পাগল কিনা, ভালো যুক্তিশীল এটা থাকতে পারে, সম্পর্কিত দ্রব্যের দাম থাকতে পারে, ক্রেতার সংখ্যা থাকতে পারে, বেশ কম থাকতে পারে। তাহলে এই সবগুলা জিনিস কি থাকবে? শুধুমাত্র পরিবর্তন হলো কোনটা? দামটা। এই দামের পরিবর্তনের ফলে যদি চাহিদা বেশি আর কম হয়, সেটা হচ্ছে মূলত চাহিদা বৃদ্ধি। তাহলে এখানে কোন কোন জিনিসগুলা স্থির থাকবে? প্রথম হচ্ছে ভোক্তার আয় স্থির। যেমন আমার এখন মনে করি আমি প্রতি মাসে 15,000 টাকা ইনকাম করি। এখন এই 15,000 টাকা ইনকামটা আমার 15,000ই থাকতে হবে। আমি যেই সময়ে চাহিদা বৃদ্ধিটা কার্যকর করবো, চাহিদা নিয়ে আলোচনা করব, অথবা চাহিদা বৃদ্ধি কার্যকর করতে যাব, তখন কি থাকতে হবে? আমার আয়টা স্থির থাকতে হবে, মানে 15,000-এ থাকতে হবে। এরপরে আমার রুচি অভ্যাস, যেমন আমার কোন একটা দ্রব্যের প্রতি, যেমন ইলিশ মাছের প্রতি আমার এখন এই দ্রব্যের প্রতি আমার রুচি আছে, অভ্যাস আছে, আমার খাওয়ার ইচ্ছে আছে। তাহলে এই অভ্যাসটা স্থির, আমার অভ্যাসটা থাকতে হবে। তাহলে অভ্যাসটাও কি থাকতে হবে? স্থির থাকতে হবে। রুচি বা অভ্যাস কি থাকতে হবে? স্থির থাকতে হবে। তাহলে এটাও পেলাম। এরপরে সময়, যেমন আমি এই সময় আর 5 বছর পর বা 1 বছর পর করলে হবে না, সময়টা কি থাকতে হবে? স্থির থাকতে হবে। যেমন আমার এই আমি 1 মাস আগে পছন্দ করতাম, এখনো পছন্দ করি, অথবা এই 2 দিন আগে বাজারে যে মূল্যটা ছিল এখনো সেই মূল্যটা আছে, অথবা বাজারের মধ্যে যে, যেমন এটা আমরা এবার বলতে পারি, যেমন গ্রীষ্মকালীন আর শীতকালীন। যেমন গ্রীষ্মকালে কিন্তু এই কম্বল কিন্তু চাহিদা থাকে না, শীতকালে কিন্তু থাকে। আবার ছাতার চাহিদা কম থাকে বেশি বৃষ্টিতে, গ্রীষ্মকালে বা এই বর্ষাকালে। তাহলে এই যে একটা সময়, এটা সময় কি থাকবে? স্থির থাকবে। এটা কি থাকবে? সময় স্থির থাকবে। সময় এখানে কি থাকবে? স্থির থাকবে। তাহলে আমি যদি শীতকালে বিবেচনা করি, তাহলে শীতকালে হতে হবে, এটা শীতকালে হতে হবে। এটা আমি শীতকালের দ্রব্য নিয়ে যদি গ্রীষ্মকালে আলোচনা করি তখনও কিন্তু হবে না, অথবা গ্রীষ্মকালের চাহিদা নিয়ে যদি গরমকালে বা শীতকালে যদি আলোচনা করি তখন কিন্তু হবে না। তাহলে যেই মৌসুমের দ্রব্য সেই মৌসুমে আলোচনা করতে হবে, সেই মৌসুমের বিধিটা কার্যকর করতে হবে। আমি এক মৌসুমের দ্রব্য নিলাম আর এক মৌসুমের চাহিদা নিলাম, সেটা কিন্তু হবে না। তাহলে সেজন্য বলা হচ্ছে এখানে সময়টাও স্থির থাকবে। এরপরে যুক্তিশীল ভোক্তা, আমরা আমরা ভোক্তা, আমরা কি থাকবো? যুক্তিশীল। কোনো পাগলের ক্ষেত্রে এই চাহিদা বিধি কার্যকর হবে না। যেমন কোন একটা পাগল, সে কোন একটা দ্রব্য পেলে আরো পাইতে চাইবে, আরো পেতে চাইবে। যেমন মাতালের ক্ষেত্রে কিন্তু এই দ্রব্যটা কার্যকর হবে না, এই বিধিটা কার্যকর হবে না। যেমন কোনো মাতাল যদি মদ পান করে, সে 1 বোতল মদ খাওয়ার পর আরো চাইবে, সে যত পাবে ততই চাইবে পান করার জন্য। তার ক্ষেত্রে কিন্তু কি হবে না, সে দাম বৃদ্ধি পেলেও কিনবে, দাম কমলেও কিনবে, তার ক্ষেত্রে এই চাহিদা বিধিটা কার্যকর হবে না, কারণ মাতাল অবস্থায় সে যা ইচ্ছে করতে পারে। সেজন্য এখানে বলা হচ্ছে ভোক্তা কি থাকবে? ভোক্তা যুক্তিশীল থাকবে। এরপরে সম্পর্কিত দ্রব্যের দাম। সম্পর্কিত দ্রব্য হচ্ছে পরিপূরক দ্রব্য এবং বিকল্প দ্রব্য। পরিপূরক এবং পরিবর্তক, এই দুটো দ্রব্যর দাম স্থির থাকতে হবে। যেমন পরিপূরক দ্রব্য হচ্ছে কি, এই চা পাতা, দুধ বা চিনি, চা পাতা চিনি। তাহলে চা পাতা ছাড়া চিনির কাজ নেই, আর চিনি ছাড়া চা পাতার কাজ নেই। মানে চা তৈরি করার জন্য কি লাগবে? চা পাতা এবং চিনি দুইটা লাগবে। তাহলে এখন আমার চা পাতার দাম বৃদ্ধি পেলে, তাহলে ওই যে যেটা দুধের দাম বা চিনির দাম, সেটা কি হয়ে যাবে? কমে যাবে। দাম কমবে না, চাহিদা কমবে। যেমন কোন একটা চা বানাতে আমার 5 টাকা খরচ হয়, নর্মালি 5 টাকা খরচ হয়। এখন দেখা যাচ্ছে হঠাৎ চা পাতার দাম বৃদ্ধি পেল, যেমন যেটা 400 টাকার চা পাতা সেটা 600 টাকা হয়ে গেল। এখন 600 টাকা হওয়ার ফলে আমি এই দ্রব্যটা কম ক্রয় করতেছি। এখন এই কম ক্রয় করার ফলে ওই যে আমি চিনি কিন্তু ঠিকই আছে, চিনির দাম কিন্তু ঠিকই আছে, চিনির দাম কমে নাই বা বাড়ে নাই। মানে আমার চা পাতা বৃদ্ধির কারণে যে আমি চা এখন কম খাবো, তাহলে যার কারণে চিনি কম লাগতেছে না, তাহলে চিনির যে চাহিদা এটা কিন্তু কম আসতেছে না। তাহলে একটা দ্রব্যের দামের ফলে আরেকটা দ্রব্যের চাহিদা কমে যাওয়া, অথবা একটা দ্রব্যের দাম কমের ফলে আরেকটা দ্রব্যের চাহিদা বেড়ে যাওয়া, সেটা হচ্ছে সম্পর্কিত দ্রব্য। তাহলে সম্পর্কিত দ্রব্যের দাম কি থাকতে হবে? স্থির থাকতে হবে। যেমন চা পাতা যেটা যে দাম আছে, চিনিও সেই দাম রাখতে হবে। আবার পরিবর্তক বা বিকল্প দ্রব্য, এই সম্পর্কিত দুইটা দ্রব্য আছে, একটা হচ্ছে পরিপূরক দ্রব্য আর একটা হচ্ছে পরিবর্তক বা বিকল্প দ্রব্য। তাহলে বিকল্প দ্রব্য হচ্ছে যেমন চা এবং কফি। তাহলে চার দাম যদি বৃদ্ধি পায়, কফির চাহিদা কিন্তু বেড়ে যাবে।
কপির চাহিদা কি হয়ে যাবে, বেড়ে যাবে। যেমন একটা চা যদি 15 টাকা হয়, এখন সেটা যদি বৃদ্ধি করে 20 টাকা হয়ে যায়, তাহলে আমি দেখা যাচ্ছে আমি 20 টাকা কপিও পাচ্ছি, তাহলে আমি কি খাবো, কপি খাবো, অবভিয়াসলি কপি খাবো। তাহলে এখন চার দাম বৃদ্ধি বলে হিসের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, কপির দাম চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাহলে একটা দ্রব্যের দামের বলে আর একটা দ্রব্য কি পাচ্ছে, চাহিদা বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে। তাহলে সেটা কি থাকতে হবে, স্থির থাকতে হবে। এখানে সম্পর্কিত দ্রব্যের দাম স্থির থাকতে হবে। এবং এখানে যে ক্রেতার সংখ্যা স্থির, যেমন বাজারে, আমি একটা বাজারে গেলাম, সেখানে দেখা যায় যে প্রতিদিন 100 জন ক্রেতা আসে, এবং 100 জনের জন্য যে চাহিদা 100 কেজি মাছ আনে কেউ, বিক্রেতারা 100 কেজি মাছ বিক্রি করে। এখন দেখা যায় হঠাৎ একদিন বাজারে 150 জন কি হয়ে গেল, ক্রেতা হয়ে গেল। এখন কি ওই চাহিদাটা মেটাতে পারবে, পারবে না। তাহলে সেজন্য বলা হচ্ছে এখানে ক্রেতার সংখ্যা হিসেবে স্থির থাকবে। ক্রেতার সংখ্যা যদি স্থির থাকে, এবং ক্রেতা যদি বৃদ্ধি হয়, দাম বৃদ্ধি পেতে পারে, দাম ওই বিক্রেতা দামটা বৃদ্ধি করতে পারে। যেমন আমরা দেখতে পাই তো যে কোন একটা দেখা যাচ্ছে কোন একটা দ্রব্যের চাহিদা বেড়ে গেছে হঠাৎ, তাহলে এটা কিন্তু দামও বেড়ে যায় হঠাৎ করে। সেজন্য বলা হচ্ছে ক্রেতার সংখ্যা কি থাকবে, স্থির থাকবে। তাহলে এই যে ভোক্তার আয় স্থির, রুচি অভ্যাস স্থির, সময় স্থির, ভোক্তা যুক্তিশীল, ভোক্তার দ্রব্যের দাম স্থির, এরপরে সম্পর্কিত দ্রব্যের দাম স্থির, ক্রেতার সংখ্যা স্থির, এই সবগুলো অনুমতি, এই শর্তগুলা পূরণ হলেই সেটা চাহিদা বৃদ্ধি হওয়ার পরে কার্যকর হবে। যদি এটা না হয়, যেমন ভোক্তা আয় যদি পরিবর্তন হয়, আমার চাহিদাও পরিবর্তন হবে। আর যেমন আমার 15,000 থেকে যদি 20,000 বা 30,000 হয় আমার স্যালারি, তাহলে আমার চাহিদা কিন্তু বৃদ্ধি পাবে। আবার রুচি অভ্যাস পরিবর্তন হতে পারে, আমি এখন ইলিশ মাছে আমি 2 দিন পর নাও খেতে পারি, তাহলে না খেলে আমার ওই চাহিদা থাকবে না। আবার আমি যদি ওই আমার রুচিটা কিন্তু আরো বেশি হয় এখন, তাহলে আমি চাহিদার দাম বৃদ্ধি পেলে কিন্তু আমি ক্রয় করবো বেশি। এরপরে সময় স্থির, ওই যে বললাম, সময় যদি আমি এই গ্রীষ্মকালের এই দ্রব্য যদি বর্ষাকালে বিক্রি করি, অথবা সরি শীতকালে বিক্রি করি, অথবা শীতকালের পণ্য যদি বর্ষাকালে বিক্রি করি, তখন আজ হবে না। তাহলে সেখানে বলা হচ্ছে এখানে সময় স্থির। যেমন আমি শীতকালীন যে কম্বল, এটা যদি গরমে কাউকে দিই, সে নিবে না। সে কিন্তু ওই দামে, দেখেন 1,000 টাকা দামের কম্বলটা সে 200 টাকা দিয়ে বলবে যে 200 টাকা হলে দিবে আমি, কারণ আমার লাগতেছে না। আমার যেটা যখন লাগে সেটা তখনই কিনতে হবে, বিক্রি করতে হবে, বা সেটাই বিবেচনা করতে হবে। তাহলে এই জন্য বলা হচ্ছে সময় স্থির থাকবে। এবং ভোক্তা যুক্তিশীল, ওই যে পাগলের ক্ষেত্রে কি হবে না, এই বিধিটি কার্যকর হবে না। এরপর সম্পর্কিত দ্রব্যের দাম, ওই যে বললাম একটা পরিপূরক দ্রব্য আর একটা পরিবর্তক দ্রব্য, এই পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের দাম স্থির থাকলেই তখন বিধিটি কার্যকর হবে। যদি দাম স্থির না থাকে, পরিবর্তন হয়, তখন কি হবে, বিধিটি কার্যকর হবে না। এরপরে ক্রেতার সংখ্যা, তাহলে ক্রেতার সংখ্যা বেশি আর কম হলে কি হবে, এই বিধিটি কার্যকর হবে না। তখন চাহিদা রেখা যে হিসেবে থাকে, ওই বাম থেকে ডানে নিম্নগামী, এটা কিন্তু নিম্নগামী হবে না। তখন সেটা ভূমি অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের সমান্তরাল, অথবা ঊর্ধ্বগামী হতে পারে, সমমুখী হতে পারে। তাহলে এখন দেখি আমরা এই চাহিদা সমীকরণ থেকে কিভাবে চাহিদা সূচি অঙ্কন করতে হয়, এবং সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করতে হয়। তাহলে এই যে এটা একটা চাহিদা সমীকরণ, চাহিদা সমীকরণ কি রাখলাম আমরা, কিউ এক্স সমান এ মাইনাস বিপি এক্স। তাহলে কিউ মানে হচ্ছে, কিউ এক্স মানে হচ্ছে এক্স দ্রব্যের পরিমাণ, এক্স দ্রব্যের পরিমাণ। তাহলে ডিমান্ড, এটা চাহিদার পরিমাণ, এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ। তারপরে এ মানে হচ্ছে এখানে ধ্রুবক, ধ্রুবকটা কি সবসময় কি থাকবে, এটা অপরিবর্তনীয় থাকবে, ধ্রুবক কি হয় না, চেঞ্জ হয় না, ধ্রুবকের মান পরিবর্তন, চলকের মান পরিবর্তন হয়। যেমন বি, এখানে বি হচ্ছে ডাল, ডালও কি থাকবে, এখানে অপরিবর্তনীয় থাকবে। এবং এখানে পি, পি মানে হচ্ছে প্রাইস, এক্স দ্রব্যের প্রাইস, এটা কিন্তু পরিবর্তন, এটা স্বাধীন চলক, এই চলকের মান কি হবে, পরিবর্তন হবে। বি একটা চলক, এই চলকের মান কি হয়, পরিবর্তন হয়। তাহলে এখানে এ হচ্ছে কি ধ্রুবক, ধ্রুবক, ধ্রুবক। তারপরে বি ডাল, পি মানে হচ্ছে প্রাইস, দাম। তাহলে কিউ, আর কিউ মানে হচ্ছে পরিমাণ, এই চাহিদার পরিমাণ, কিউ ডি, কিউ এটা ডিগ্রি দিতে পারি আমরা। তাহলে ডিমান্ড, তাহলে এটা হচ্ছে কি চাহিদার পরিমাণ। তাহলে এখানে এটাকে আমরা একটা মান ধরতে পারি, যেমন এখানে আমরা কিউডি দিই, কিউডি মানে ডিমান্ড, কিউডি সমান আমরা ধরলাম 10, বি সমান ধরলাম 2 বি, সরি পি, এটা পি। এটা একটা সমীকরণ, এটা এখানে দেয়া থাকবে, কোশ্চেনে দেয়া থাকবে। আবার সমীকরণ গঠনও আছে, এটা আমরা করবো এরপরে। সমীকরণ গঠন আছে, এটা কিভাবে গঠন করতে হয় সমীকরণটা। তাহলে এই সমীকরণটা আমাকে দেয়া থাকতে পারে কোশ্চেনে, বলা হলো যে কোশ্চেনে দেওয়া আছে কিউডি সমান 10 - 2p। এখন বলা হচ্ছে কোশ্চেনে গ নম্বরে বলা হচ্ছে সমীকরণ থেকে সূচি সূচি বের করো, বা সূচি নির্ণয় করো, সূচি রেখা অঙ্কন করো, সূচি অঙ্কন করো। অথবা বলতে পারে এই উদ্দীপকের চাহিদা সমীকরণ থেকে সূচি নির্ণয় করে চাহিদা রেখা অঙ্কন করো।
বলে যদি বলে আমাকে কি করতে হবে, এখান থেকে চাহিদার সূচিটা নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করবো? তাহলে এই যে আমরা বললাম এখানে পি, এটা হচ্ছে স্বাধীন চলক, আমি এখানে দাম যত ইচ্ছা বসিয়ে আমি মানটা নির্ণয় করতে পারি। যেমন আমি যদি ধরি পি সমান 1 টাকা হলে, 1 টাকা হলে 1 টাকা হলে কি হবে, কিউডি সমান একটু হাতে দিচ্ছি, কিউডি সমান 10 মাইনাস 2p। এই সমীকরণটা দেওয়া থাকবে, তাহলে এখানে পরিবর্তন হবে কিসের মান, পির মান। তাহলে পির মান পরিবর্তন হবে কত আসে, তাহলে 10 মাইনাস 2 ইন্টু 1, তাহলে দিয়ে কি কত হয়, 2 হয়, দিয়ে কি দিই, তাহলে এখানে কিউডি কত আসছে যে 8, কত একক, 8 একক। এরপরে পি সমান 2 টাকা হলে, পি সমান 2 টাকা হলে কিউডি সমান 10 মাইনাস 2p, তাহলে 10 মাইনাস 2 ইন্টু পি এর মান কত, 2 টাকা, তাহলে দ্বিতীয় গুণ কত হয়, 4 হয়, 4 সমান সমান কত হবে, 6 আসবে। এরপরে পি সমান 3 টাকা হলে, 3 টাকা হলে কিউডি সমান কত হবে, কিউডি সমান 10 মাইনাস 2p, তাহলে 10 মাইনাস 2 ইন্টু 3, তাহলে এই 3 গুণ কত হয়, 6 হয়, তাহলে এখানে আসবে কত, 4, 10 থেকে 6 গেলে 4, তাহলে এই যে আমি এখানে 8 পেলাম, এখানে পেলাম 6, এখানে পেলাম 4, তাহলে এগুলো হচ্ছে কি এই চাহিদার পরিমাণ হচ্ছে কত, 8 একক, 4 একক, 6 একক, 4 একক। 1 টাকা দামে চাহিদার পরিমাণ 8, 2 টাকা দামে চাহিদার পরিমাণ 6, 3 টাকা দামে চাহিদার পরিমাণ 4। এখন এই যে আমি দাম পেলাম কয়টা, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 3টা দাম পেলাম এবং 3টা চাহিদার পরিমাণ পেলাম। তাহলে এইগুলাই হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে কি সূচি। তাহলে এটা সূচিটা কিভাবে লিখবো আমরা, এখানে একটা দিলাম আমরা পি, পি মানে দাম, পি এরপর একটা দিলাম কিউডি মানে চাহিদার পরিমাণ, কিউডি চাহিদার পরিমাণ, এটা চাহিদার পরিমাণ, এটা দাম। তাহলে পি 1 টাকা, 2 টাকা, 3 টাকা, আর কিউডি কত, এটা একটা চাহিদার সূচি। এটা এটা একদম ছোট বড় বললাম, এটা এর চেয়ে বড় থাকতেও পারে, এরপর এর চেয়ে বড় দিতে পারে। তাহলে আমি বিস্তারিত না লিখে একটু ছোট করে লিখতেছি জায়গা সংকুলন না হওয়ার কারণে। তাহলে এখানে পি কত, 1, 2, 3 টাকা, তাহলে কিউডি কত, 1 টাকা দামে চাহিদা 8 একক, 2 টাকা দামে চাহিদা 6 একক, আর 3 টাকা দামে চাহিদা 4 একক। তাহলে এই যে এখানে দামও পেলাম, পরিমাণও পেলাম। এবার এখানে একটা দিতে পারি আমরা প্রাপ্ত বিন্দু বলে, প্রাপ্ত বিন্দু অথবা কোয়ান্টিটি বা পরিমাণ, সরি প্রাপ্ত বিন্দু দিই আমরা, বিন্দু, বিন্দু এ, বি, সি, এই 3টা সংমিশ্রণ গ্রাফ। তাহলে এখন এই যে এই সূচি দেখে আমাকে চাহিদা রেখা অঙ্কন করতে হবে। চাহিদা রেখা কিভাবে অঙ্কন, প্রথম একটা আমরা ভূমি নিব, প্রথম একটা নিব কি ভূমি, এরপর একটা নিব লম্ব, এক্স অক্ষ, আর এটা ওয়াই অক্ষ, 0। তাহলে নিচে হবে সবসময় চাহিদার পরিমাণ, আর উপর হবে দাম। স্বাধীন চলক সবসময় উপরে থাকবে, এটা স্বাধীন চলক, এটা স্বাধীন চলক, দামটা স্বাধীন চলক, এটা সবসময় কি থাকবে, উপরে থাকবে। তাহলে এখানে দাম কয়টা, 3টা। তাহলে এই যে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, এটা পরিমাপটা ঠিক থাকতে হবে, বারবার বলতেছে পরিমাপটা ঠিক থাকতে হবে। এখানে 1, 2, 3, এরপর এখানে কয়টা আছে, কোয়ান্টিটি আছে 3টা। তাহলে এখানে 4, 6, 8, 4, 6, 8, 3টা পরিমাণ নিয়ে নিলাম আমরা, 3টা পরিমাপ নিয়ে নিলাম। এটা এই পরিমাণটা সমান হতে হবে, এই পরিমাপটা সমান হতে হবে, পরিমাপটা সবসময় সমান হতে হবে এখানে। তাহলে দেখি আমরা এখন 1 টাকার সাথে কার সংমিশ্রণ, 8-এর। তাহলে এই যে 1 টাকার সাথে 8-এর সংমিশ্রণ, এটা কিন্তু, এইটা কিন্তু প্রাইস, উপরে প্রাইস, আর এখানে কিউডি চাহিদার পরিমাণ, নিচে কিউডি আর উপরে পি প্রাইস। তাহলে 1 টাকার সাথে কার সংমিশ্রণ, 8-এর সংমিশ্রণ, 1 টাকার সাথে 8-এর সংমিশ্রণ। এরপরে 2 টাকার সাথে 6-এর সংমিশ্রণ, এই যে 2 টাকার সাথে 6-এর সংমিশ্রণ, এরপর 3 টাকার সাথে 4-এর সংমিশ্রণ, 4-এর সংমিশ্রণ। এখন এই যে এখানে 1-এর সাথে 8, তাহলে এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি, এই যে বি বিন্দু, এরপর সি বিন্দু। তাহলে এখন এ বি সি আমরা যোগ করে যে রেখাটা পাবো,
এটা হচ্ছে ডিডি, ডিমান্ড রেখা, চাহিদা রেখা। এটা বাম থেকে ডানে নিম্নগামী হচ্ছে, এই যে বাম থেকে ডানে নিম্নগামী, এটা হচ্ছে কি চাহিদা রেখা। এটা হচ্ছে চাহিদা বিধির চাহিদা রেখা। এই চাহিদা বিধির চাহিদা রেখা কোথায় হবে? বাম থেকে ডানে নিম্নগামী হবে। এখন আমরা একটু দেখি কিভাবে চাহিদা রেখাটা হলো। চাহিদা বিধির বিধির যে সংজ্ঞা ছিল, এই সংজ্ঞার সাথে মিলতেছে কিনা দেখি আমরা। তাহলে সংজ্ঞাটা কি ছিল? অন্যান্য অবস্থা স্থির থেকে দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয়, এই চাহিদা এবং দামের বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে। তাহলে কিভাবে পরিবর্তন হচ্ছে দেখি আমরা একটু। এই যে যেমন 1 টাকা দাম, 1 টাকা দামে আমার চাহিদার পরিমাণ কত? 8 একক। এরপর দাম যখন বৃদ্ধি পেয়ে 2 টাকা হলো, চাহিদার পরিমাণ কমে গেল, 8 থেকে কত হয়ে গেল? 6 হয়ে গেল। এরপরে 2 টাকা থেকে দাম আরো বৃদ্ধি পেয়ে 3 টাকা হলো, তখন চাহিদা আরো কমে গেল, 4 টাকা 4 একক হয়ে গেল। এখানে কত একক হয়ে গেল? 4 একক হয়ে গেল। তাহলে এই যে এখানে দেখি আমরা, দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক। দাম যখন বৃদ্ধি পেল, এদিকে চাহিদার পরিমাণ কমে কোথায় চলে আসলো? 6-এ চলে আসলো। এরপর দাম যখন 3 টাকা, 2 টাকা থেকে 3 টাকায় চলে আসলো, তখন চাহিদার পরিমাণ আরো কমে 4 এককে চলে আসলো। এখন আমরা প্রাপ্ত বিন্দুগুলো যোগ করে যেটা পেলাম সেটা হচ্ছে চাহিদা বিধি, চাহিদা রেখা। তাহলে এভাবে আমরা কি করতে হবে? চাহিদা রেখা অঙ্কন করতে পারি। এখন চাহিদা বিধির ব্যতিক্রম গুলো আমরা জানবো একটু। চাহিদা বিধির ব্যতিক্রম হচ্ছে এই যে অনুমিত শর্তগুলা যেখানেই হবে না, যেখানেই কার্যকর হবে না, সেটাই কি চাহিদা বিধির ব্যতিক্রম। যেমন কতগুলো আছে? গিভেন দ্রব্য, গিভেন দ্রব্য একদম নিকৃষ্ট দ্রব্য, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে কিন্তু চাহিদা রেখা কার্যকর হবে না। যেমন নিকৃষ্ট দ্রব্য বলতে, যেমন গরিব, একেবারে যারা নিম্নবিত্ত, আমাদের সাধারণ আমরা ভাত খাই, তাহলে একেবারে যারা নিম্নবিত্ত তারা চাল ভাত যদি খেতে না পারে, একদম সস্তায় কি খায়? তারা আলু খায়। এটা সস্তা দ্রব্য হিসেবে আলু হিসেবে ধরা হয় এখানে অর্থনীতিতে, আলু। তাহলে এই আলু তারা কি করবে? খাবে। এখন দেখা যাচ্ছে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে, তখন তাদের চাহিদা বৃদ্ধি হবে, কারণ সামনে তাদের একটা আকাঙ্ক্ষা ইয়া থাকে যে, মানে মাইন্ডসেট থাকে যে কি আগামীতে আরো বৃদ্ধি পেতে পারে। তাহলে এই যে আগামী আরো বৃদ্ধি পেতে পারে বলে তারা কি করে? বেশি বেশি ক্রয় করে। তাহলে এটা দামের বৃদ্ধির ফলে কি হয়? তাদের চাহিদাও বৃদ্ধি পায়, কারণ এটা ছাড়া তাদের আর কোনো পণ্য নেই। যেমন আমি মনে করি আমি একটা দ্রব্য দাম বৃদ্ধি পাইছে, আমি এটা খাবো না, অন্য একটা খাবো, কিন্তু তাদের একেবারে সর্বনিম্ন, যেটা সর্বনিম্ন সস্তা দ্রব্য, সেটা হচ্ছে আলু। তাহলে এটা যদি, এটার দামও যদি বৃদ্ধি পায়, তাহলে সেখানে তারা খেতে পারবে না। যার জন্য কি হবে? সামনে ভবিষ্যতে দাম আরো বৃদ্ধি পেতে পারে, এই আশা নিয়ে তারা কি করে? দ্রব্যের দাম বৃদ্ধির সাথে তাদের চাহিদাও বৃদ্ধি পায়। যার কারণে এখানে চাহিদা বৃদ্ধিটা কার্যকর হয় না, কারণ আমরা জানি চাহিদা বৃদ্ধি হচ্ছে দ্রব্যের দাম বৃদ্ধি পাবে, চাহিদা কমে আসবে। কিন্তু বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে কি? তাদের দ্রব্যের দামও বৃদ্ধি পাচ্ছে, তাদের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা সমমুখী, বিপরীতমুখী না। বিপরীতমুখী হলে তখন কি হবে? চাহিদা বৃদ্ধি কার্যকর হবে। আবার ব্যবলম্ব দ্রব্য, ব্যবলম্ব দ্রব্য হচ্ছে বিলাসজাত দ্রব্য। যেমন কোন একটা দ্রব্যের, যেমন ফ্রিজ, টিভি, এগুলো এগুলো হচ্ছে এসি, এগুলো হচ্ছে বিলাসজাত দ্রব্য। যেমন দেখা যাচ্ছে কোন একটা কোম্পানি বলে আগামী মাসে যারা এসি কিনবে, যারা ফ্রিজ কিনবে, তাদের জন্য এই 30% বা 40% ডিসকাউন্ট। এখন দেখা যাবে যে হুড মুড়িয়ে সবাই কিন্তু ম্যাক্সিমামই কিন্তু ফ্রিজ কিনতে বা টিভি কিনতে চলে যাবে, এসি কিনতে চলে যাবে, কারণ এখন এই দাম কমতেছে একটু। আবার দেখা যাচ্ছে কতগুলো দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে, যেমন টিভি, ফ্রিজ, এসি। অনেকে মনে করে যে কি কোন একটা দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়া মানে এটা সম্মান বৃদ্ধি হওয়া। তাহলে এটা কি হবে? তাদের এই দ্রব্যের দাম বৃদ্ধির সাথে তাদের চাহিদা কিন্তু তখন বৃদ্ধি পায়। আমরা যারা হুজুগে আছি, হুজুগে বাঙালি বলে আমরা যাদেরকে, তারা মনে করে যে কি দাম বৃদ্ধি হওয়া মানে এটার দাম গুণগত মান বেশি। তাহলে সেখানে ব্যবহার দ্রব্যের ক্ষেত্রে যেগুলো বিলাসজাত দ্রব্য, এই বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দেখা যায় যে এদের দামের সাথে সাথে চাহিদাও বৃদ্ধি পায়। এদের দামের সাথে সাথে কি হয়? চাহিদাও কিন্তু বৃদ্ধি পায়, কমে না। আবার এই দেখা যায় যে এই দ্রব্যের দাম যদি সামান্য কমে, চাহিদা কিন্তু অনেক বেশি হয়। চাহিদা কিন্তু কি হয়? অনেক বেশি হয়, সামান্য কমলে। তাহলে চাহিদার এই দামের সামান্য পরিবর্তনে চাহিদার বেশি পরিবর্তন হয় তাদের। তাহলে সেখানে এখানে কি হবে না? চাহিদা বৃদ্ধিটা কার্যকর হবে না, কারণ আমরা জানি যে এখানে দাম পরিবর্তনের ফলে চাহিদাও সমান কি হবে? পরিবর্তন হবে। দাম বৃদ্ধি পেলে চাহিদা কমবে, আর দাম কমলে চাহিদা বৃদ্ধি পাবে। তাহলে ব্যবধান দ্রব্যের ক্ষেত্রে কি হবে না? এটা কার্যকর হবে না। এরপরে এখানে ভোক্তার আয় পরিবর্তন হলে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না, কারণ ভোক্তার আয়, আমার আয় যদি 15,000 থেকে 30,000 হয়, তখন আমার চাহিদাও কিন্তু বৃদ্ধি হবে। তখন আমার দ্রব্যের দাম বৃদ্ধি পেলেও আমি সেটা কিনবো, ক্রয় করবো, কারণ আমার এখন টাকা আছে হাতে, আমি ক্রয় করতে সমস্যা হচ্ছে না, তার জন্য আমার চাহিদাও বৃদ্ধি পাবে। কিন্তু সেখানে কি হবে না? চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। এরপরে রুচি অভ্যাস, আমার রুচি অভ্যাস যদি বৃদ্ধি পায় অথবা কমে যায়, যেমন আমি আগে এখন গরু মাংস আর 5 বছর ওকে নাও যেতে পারে, এটা যদি আমার রুচি অনীহা চলে আসতে পারে, তখন আমাকে ফ্রিতে দিলে আমি কিন্তু খাবো না এটা। তাহলে তখন কি আমার
কার্যকর হচ্ছে। যেমন আমরা জানি যে কি দ্রব্যের দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়, তখন ওই যে তখন আমার চাহিদা বৃদ্ধি হবে না। যেমন কোন একটা এলাকায় দেখা গেলো কলেরা দেখা দিল, ওখানে কিন্তু মাছ এমনি যে ফ্রিতে দিলেও খাবে না, সরি ম্যালেরিয়া দেখা দিল, ওখানে ফ্রিতে দিলেও কি হবে, খাবে না, তারা মাছ খাবে না। তাহলে এখানে কি থাকবে, ভোক্তার রুচি অভ্যাস যদি পরিবর্তন হয় সেখানেও এই বিধিটি কার্যকর, চাহিদা বিধিটি কার্যকর হবে না। এরপর সময়ের পরিবর্তন হলেও চাহিদা বিধি কার্যকর হবে না। ভোক্তা যদি অযৌক্তিক হয়, জ্ঞানহীন, খান্ড জ্ঞানহীন হয়, তাহলে সেখানেও কি হবে না, এই চাহিদা বিধি কার্যকর হবে না। এরপরে সম্পর্কিত দ্রব্যের দাম যদি পরিবর্তন, মানে পরিপূরক দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় বা কমে, পরিবর্তন হলে এইখানে চাহিদা বিধি কার্যকর হবে না। এবং পরিবর্তক বা বিকল্প দ্রব্যের ক্ষেত্রেও সেটার দাম বৃদ্ধি পেলে চাহিদা বিধি কার্যকর হবে না। কারণ একটা দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অন্য একটা দ্রব্যের চাহিদা কি হয়, হ্রাস পায়। তাহলে এখানে যে বলা হচ্ছে অনুমিত শর্তের মধ্যে সম্পর্কিত দ্রব্যের দাম স্থির থাকবে, তাহলে এটা যদি পরিবর্তন হয় তখন চাহিদা বিধি কার্যকর হবে না। তাহলে কি বলতেছি, সম্পর্কিত দ্রব্যের দাম পরিবর্তন হলে চাহিদা বিধি কার্যকর হবে না। এরপরে ক্রেতার সংখ্যা, তাহলে ক্রেতার সংখ্যা যদি স্থির না থাকে, যদি বেশি বা কম হয়, তখন চাহিদার হ্রাস বৃদ্ধি হতে পারে। তাহলে সেখানেও কি হবে না, চাহিদা বিধিটা কার্যকর হবে না। তাহলে চাহিদা বিধি কখন কার্যকর হবে, যখন দামটা পরিবর্তন হয়ে আর বাকি সব বিষয় কিতাবগুলো অপরিবর্তিত রাখবে। আবহাওয়া, সময়, রুচি, অভ্যাস, এই তারপরে সম্মুখিত দ্রব্যের দাম ক্রেতার সঙ্গে সবগুলো স্থির থাকবে, তখনই কি হবে, চাহিদা বিধিটা কার্যকর হবে, অন্যথায় চাহিদা বিধি কার্যকর হবে না। তাহলে এটাই হচ্ছে মূলত চাহিদার আলোচনা। তাহলে প্রথমে আমরা শিখলাম কি চাহিদা কি, চাহিদা তিনটা বৈশিষ্ট্য, এই ক্রয় করার ইচ্ছা, তারপর অর্থ সামর্থ্য থাকতে হবে, এরপরে অর্থটা ব্যয়ের ইচ্ছা থাকতে হবে, এরপরে চাহিদা বিধি কি জানলাম। চাহিদা বিধি হচ্ছে কি, এই দ্রব্যের দাম, সরি অন্যান্য অবস্থা স্থির থেকে দ্রব্যের দাম পরিবর্তন হলে, চাহিদার পরিবর্তন হলে এই বিপরীতমুখী চাহিদা এবং দামের বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে। এরপরে আমরা জানলাম চাহিদা বিধির অনুমিত শর্ত, মানে কোন কোন বিষয়গুলো থাকলে চাহিদা বিধি কার্যকর হবে এবং কোন কোন বিষয় পরিবর্তন হলে চাহিদা বিধি কার্যকর হবে না, সেটাও জানলাম। এবং আমরা এখানে চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি নির্ণয় করলাম, চাহিদা সূচি নির্ণয় করে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করলাম। এবং আগের চাহিদা রেখা চাহিদা রেখা সবসময় কি হয়, নিম্নগামী হয়, বাম থেকে ডানে নিম্নগামী হয়। এটা হওয়ার কারণ হচ্ছে এই যে দামের পরিবর্তন, দাম বৃদ্ধির কারণে এবং দাম হ্রাসের কারণে। দাম হ্রাস পেলে চাহিদা এদিকে যাবে, আর দাম বৃদ্ধি পেলে চাহিদা এদিকে আসবে, পিছনে আসবে। তাহলে এটা হচ্ছে কি চাহিদা রেখা, বাম থেকে ডানে নিম্নগামী হয়। এরপর আমরা দেখি একটু চাহিদা রেখা আরো কি কি রকম হতে পারে। যেমন চাহিদা রেখার ব্যতিক্রম বলি আমরা। চাহিদা রেখার ব্যতিক্রম বলতে কিরকম হতে পারে, চিত্রটা একটু দেখি আমরা। যেমন আমরা নর্মালি যেটা জানি, এটা হচ্ছে চাহিদা রেখা, এরকম বাম থেকে ডানে নিম্নগামী হয়। এখন এই চাহিদা রেখা এটাও হতে পারে, এরকমও হতে পারে, আবার দেখা যায় যে এরকমও হতে পারে, আবার দেখা যায় এরকমও হতে পারে। তাহলে এখানে কয়টা পেলাম, একটা, দুইটা, তিনটা, চারটা। এটা আমি একটু সুন্দর করে ইয়া করি। যেমন প্রথম অবস্থায় ছিল এরকম, এটা হচ্ছে নর্মালি চাহিদা রেখা, চাহিদা বিধি এখানে কার্যকর হয়। কিন্তু চাহিদা বিধির ব্যতিক্রম হলে রেখাটা এভাবে হতে পারে, অথবা এভাবে হতে পারে, অথবা এভাবে হতে পারে। তাহলে এই চার রকমের হতে পারে। তাহলে এটা কখন হয়, এটা যখন হয় তখন ওই চাহিদা বিধি কার্যকর হলে তখন এই শেপে হয়, বাম থেকে ডানে নিম্নগামী হয়। আবার বাম থেকে ডানে ঊর্ধ্বগামী কখন হয়, ওই যে যখন আমরা বলছিলাম আমার আয় বৃদ্ধি পাচ্ছে, আমার রুচি বৃদ্ধি পাচ্ছে, আমার আয় বৃদ্ধি পেলে আমার চাহিদাও বৃদ্ধি পাবে, তাহলে তখন এই চাহিদা রেখাটা উপরে ঊর্ধ্বগামী হবে, উপরে উঠবে। আবার এই রেখা ভূমি লম্বকের সমান্তরাল কখন হয়, লম্বকের সমান্তরাল। যেমন দাম কি থাকতেছে এখানে, দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু চাহিদা স্থির, চাহিদা কিন্তু নড়াচড়া নেই, চাহিদা নড়াচড়া নেই কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে। এই যে যেমন এদিকে আসলেই নড়াচড়া হচ্ছে, যেমন এটা একটা দাম, এটা একটা দাম, এটা একটা দাম, দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু এই চাহিদাটা এদিকে আসতেছে না, এদিকে নড়তেছে না। যেমন এটা কিন্তু এদিকে ছিল, এবার এদিকে ছিল, কিন্তু এটা একেবারে উপরে উঠতেছে। তাহলে এটা কোন দ্রব্যের ক্ষেত্রে হয়, যেমন আমার অসুখ হয়েছে, এখন আমার ওষুধ ক্রয় করা দরকার। এখন দেখা যাচ্ছে একটা ওষুধের দাম 10 টাকা, নর্মালি 10 টাকায় দিয়ে খাই, এখন দেখা যাচ্ছে এটা বৃদ্ধি গিয়ে 20 টাকা হয়ে গেল, আমার খাইতে হবে, কোনো উপায় নেই, কারণ আমার অসুখ
নিরসনের জন্য কি খেতে হবে, ওষুধ খেতে হবে। সে দেখা যাচ্ছে আবার 30 টাকা করে ফেললো, আমাকে কি খেতে হবে, আমাকে খেতে হবে। তাহলে এই যে অতি প্রয়োজনীয় যে দ্রব্য যেগুলো না হলে নয়, নিত্য প্রয়োজনীয়, এগুলো খেতে হবে, আমাকে খেতে হবে। সে দাম বৃদ্ধি করলেই খেতে হবে, কম করলেও খেতে হবে। তাহলে এটা হচ্ছে কি, লম্ব অক্ষের সমান্তরাল। আর কতগুলো আছে, ভূমি অক্ষের সমান্তরাল। ভূমি অক্ষের সমান্তরালের মধ্যে কি, দাম স্থির থাকবে, চাহিদা হ্রাস বা কম হতে পারে। দাম থাকবে কি স্থির, দাম এখানে পরিবর্তন হবে না, কিন্তু চাহিদা বাড়তেও পারে, কমতেও পারে। চাহিদা কি হতে পারে, বাড়তেও পারে, কমতেও পারে। এটাও কি চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। এটা হচ্ছে কি চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম, কারণ আমার চাহিদা বৃদ্ধি হচ্ছে কি বাম থেকে ডানে নিম্নগামী হবে, কিন্তু এটা নিম্নগামী হচ্ছে না। এটা হচ্ছে কি ভূমি অক্ষের সমান্তরাল। এই ভূমি অক্ষের সমান্তরাল মানে এটার দাম পরিবর্তন হচ্ছে না, কিন্তু চাহিদার পরিবর্তন হয়ে যাচ্ছে। কিসের কারণে, এটা দামের রুচির কারণে হতে পারে, অভ্যাসের কারণে। যেমন দেখা যাচ্ছে যে এই আমার গরু মাংসের প্রতি রুচি আছে এখন, রুচি আছে কতটুকু, এই 20 টাকা দামে আমি গরু মাংস খাই এখানে, এই 5 একক মানে 5 কেজি খাই আমি, 20 টাকা দামে 5 কেজি খাই। এখন দেখা যাচ্ছে দামটা বৃদ্ধি পাই নাই, কিন্তু আমার রুচি বৃদ্ধি পাইছে। আমার রুচি বৃদ্ধি হওয়ার কারণে আমি এখন 10 কেজি খাই, আবার 15 কেজি খাই। তাহলে এটা আমার রুচির কারণে কি হচ্ছে যে আমার চাহিদা বৃদ্ধি পাচ্ছে যে, কিন্তু দামটা কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। আবার এটা মোবাইল, যেমন মোবাইলের ক্ষেত্রে, যেমন মোবাইলের দাম কি আছে, স্থির আছে, কিন্তু আমাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে মোবাইলের চাহিদাও কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কি স্থির আছে, দাম স্থির আছে, কিন্তু চাহিদা বৃদ্ধি পাচ্ছে অথবা হ্রাস পাচ্ছে। গ্রাহকের সংখ্যা কমে গেলে হ্রাস পাবে, গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে চাহিদার পরিমাণ। তাহলে এইগুলা হচ্ছে কি চাহিদার ব্যতিক্রম। শুধুমাত্র এটাই চাহিদা বৃদ্ধির কার্যকর হবে কোথায়, বাম থেকে ডানে নিম্নগামী হলে। তাহলে ভূমি অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের সমান্তরাল, এরপরে ঊর্ধ্বগামী হলে এটা কি হবে না, চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটাই হচ্ছে আমাদের মূলত চাহিদা নিয়ে আলোচনা। এরপর আমরা মূলত এই চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করবো, মানে ওখান থেকে একটা কোয়েশ্চেন মাস্ট আসে। তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই তুমি ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।